গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদেরকে যেটা পড়াবো সেটা যে আমি যে জ্যামিতিক প্রমাণটার কথা বলেছিলাম সেইটা একটু তোমাদেরকে বুঝিয়ে দেবো। তার আগের দিন যেটা আমাদের হয়েছিল সেটা সরল দোলগতি সমবৃত্তীয় গতির সম্পর্ক, সরল দোলগতি ও সমবৃত্তীয় গতির সম্পর্ক। আজকে যেটা আমরা আলোচনা করব জ্যামিতিক প্রমাণটা। জ্যামিতিক প্রমাণে এখানে যেগুলো লেখা আছে, যেসব জিনিসগুলো লেখা আছে, এইসব জিনিসগুলো আসলে ছবিটা থেকে। কোন ছবিটা? এই ছবিটা থেকে। এই ছবিটাকে নেওয়া হয়েছে এভাবে, এ প্রাইম বি প্রাইম সি প্রাইম ডি প্রাইমের একটা বৃত্তপথ। সেখানকার একটা, সে বৃত্তপথে একটা পি বিন্দুতে একটা কণা আছে, সে বৃত্তপথ বরাবর পি বিন্দুতে কণাটা ঘুরছে ওই বৃত্তীয় পথে, কিন্তু এখন আছে পি বিন্দুতে অবস্থান করছে। ওটা তার সাম্য অবস্থান, ঠিক আছে। আমরা এখান থেকে শুরু করব। আমরা এখান থেকে জ্যামিতিক প্রমাণের এই জিনিসগুলো আমরা নিজেরা পড়ে নেব। তারপরে এখান থেকে আমি তোমাদেরকে বোঝাবো। দেখো, ধর যাক কোনো একটা মুহূর্তে বস্তু কণার অবস্থান হলো পি। পি থেকে এ প্রাইম ও বি ব্যাসের উপর লম্বেও, পি থেকে কি এ ব্যাস বরাবর একটা লম্ব টানা হলো, এন এই লম্বটা টানা হয়েছে। বস্তু কণা ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে ওমেগা সমকৌণিক বেগে ঘুরছে। আরটা আমার এখানে লেখা নেই বইয়ে, মানে বইয়ে উঠেনি ছবিটা ঠিক মতো, হ্যাঁ, তোমরা দেখে নিও তোমাদের বইয়ে। অতএব কণার দ্রুতি হবে ভি ইকুয়াল টু ওমেগা আর। এটা তোমরা জানো না, এটা একটা পরের আগের একটা চ্যাপ্টারে ছিল, তোমাদের বৃত্তীয় গতি চ্যাপ্টারে আছে। ভি ইকুয়াল টু মানে তোমার রৈখিক বেগ সমান রৈখিক বেগ সমান রৈখিক বেগ সমান কি ওমেগা মানে কৌণিক বেগ ইন্টু ব্যাসার্ধ বৃত্তপথের। বোঝা গেল? ওখান থেকে এসেছে ভি ইকুয়াল টু ওমেগা আর। ওকে, এবার দেখো এ বিন্দুতে এই পিও বরাবর যে বৃত্তীয় গতির কথা বললাম সেটা, এটা এ সমান ভি স্কোয়ার বা আর, ওটাও ওখান থেকে আনা হয়েছে। ত্বরণ, এ ত্বরণ, আরটা কি? আরটা হলো রেডিয়াল, মানে রেডিয়াস বরাবর ত্বরণ যেটা, সেটা হলো এ আর। হ্যাঁ, ওটাকে এরিয়াল ভেক্টর বলা হয়। উঁচু ক্লাসে গিয়ে পড়বে ওটা, আরও যারা ফিজিক্সে অনার্স নিয়ে পড়তে চাও তাদের ক্ষেত্রে পাবে। এখন দেখো এ আর সমান রেডিয়াস বরাবর ভি স্কোয়ার বাই আর। এবার ভি সমান আমরা উপরে কি দেখলাম ওমেগা আর। তাহলে ভি স্কোয়ার মানে ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। তাহলে একটা আর নিচে কেটে গেল, তাহলে ওমেগা স্কোয়ার আর দাঁড়ালো, ঠিক আছে। চলো নেক্সট, তারপর কি? ওপি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ করে থাকলে, আচ্ছা একটা ত্রিভুজ আছে ওখানে, ত্রিভুজটা তোমাদেরকে দেখাতেই হবে। এই ত্রিভুজটা ও এন পি, এই ত্রিভুজটার কথা বলা হচ্ছে। এই ত্রিভুজ থেকে কি পাচ্ছ দেখো, যে এক্স ইকুয়াল টু ও এন পাচ্ছ, ওপি কস থিটা। আমরা কস নিলে কি হবে? আর কস থিটা হবে। এটার কথা বলছে, এই জায়গাটা দেখো, আর কস থিটা হলো, ঠিক আছে। তাহলে এ সমান হবে কি এ আর কস থিটা। এই ব্যাস বরাবর যদি এরটাকে ধরা হয়, এক্স সমান এ আর কস থিটা, মানে এ সমান হবে এ আর কস থিটা। মানে ত্রিভুজটাকে ধরে আমরা কস থিটাটাকে বের করে নিয়েছি। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ওখান থেকে হয়েছে ভূমি কে, ভূমি তাহলে এ আর এ আরটা হবে অতিভুজ, ওই ত্রিভুজটা থেকে, ঠিক আছে। ও এন পি ত্রিভুজটা থেকে, ও এন পি ত্রিভুজটা থেকে। তাহলে আমরা পেলাম ওমেগা স্কোয়ার আর কস থিটা, আর কস থিটা মানে এক্স। তাহলে ওমেগা স্কোয়ার এক্স পেয়ে গেলাম। এটা হলো এখানে এন বিন্দুর ত্বরণ সরণের সমানুপাতিক। তাহলে এ এখানে এক্স হলো সরণ, এ হলো ত্বরণ, তাহলে সরণ ত্বরণের সঙ্গে সমানুপাতিক। আর যেটা আছে সেটা এখানে তোমরা পড়ে নিবা, তেমন কিছু না, ওই ব্যাপারে একটু বক্তব্য আছে। আমি যেটা পড়াবো, আমি যেটা বোঝাবো আজকে, সরল দোলগতির সম্বন্ধে কয়েকটি রাশি। সরণ কি? সরল দোলগতির ক্ষেত্রে সরণ কি? এটাও তাই, যে যতটা পথ অতিক্রম করছে দোলক পিণ্ডটা সেটা হবে তার সরণ। আর এই সরণ সমান আমরা এতক্ষণ অনেকগুলো ইকুয়েশন পড়লাম, তার মধ্যে যেটা পড়লাম সেটা কি? এটা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা, তাই তো? তাহলে এটা আমরা পেলাম সরণ, বস্তু সরণ পেলাম এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। তাহলে এবার পরে দেখি কি আছে। আচ্ছা, এখানে কয়েকটা বিশেষ ক্ষেত্র আছে, দেখো এই বিশেষ ক্ষেত্রটা খুব ইম্পর্টেন্ট। এই পজিশনটা ছবি দেখো, এটা এই বি প্রান্ত আর সি হলো প্রান্ত বিন্দু, ও হলো সাম্য অবস্থান, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু কস ওমেগা টি কখন? যখন বি এবং সি বিন্দুতে থাকবে, মানে প্রান্ত বিন্দুতে থাকবে, ঠিক আছে। এবং যখন সাম্য অবস্থানে থাকবে, মানে ও অবস্থান বরাবর থাকবে, তখন হবে কি এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এটা হবে বস্তুর সরণ, দোলকের সরণ, ঠিক আছে।
নেক্সট হলো গতিবেগ। আমরা এবার দেখব গতিবেগ। গতিবেগ কি সরল দোলকের ক্ষেত্রে? সেটা কি? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করতে হবে, অবকলন মানে অবকলন করতে হবে, প্রথম টি এর সাপেক্ষে অবকলন। বেগ মানে কি? সরণ বাই সময়। এটা এখানে তাই করা হয়েছে, কিন্তু ফার্স্ট অবকলন কেন? ডিএক্স বাই ডিটি করা হয়েছে ক্ষুদ্র সরণকে চেঞ্জ করার জন্য। তাহলে এবার দেখো এক্স বাই এ সমান এটা করলাম কেন? কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলে আমার কস ফাংশন আসবে, এই কস ওমেগা প্লাস আলফা আসবে, যেটার মান আমার এইটা। যখন ভি সমান ডিএক্স বাই ডিটি করবে তখন দেখো কস চলে এসেছে অলরেডি। এই কস ওমেগাটির মান তো আমরা বের করে রাখলাম রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার, যেটা এখানে আমরা বসালাম। তাহলে আমরা ভি সমান পেয়ে গেলাম কি? ভি সমান কি পেলাম? দেখো ভি সমান আমরা এটা পেলাম, ভি সমান আমরা কোনটা পেলাম? এইটা পেলাম, প্লাস মাইনাস ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এটাকে আমরা কন্ডিশনটাকে একটা বিশেষ ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করবো। প্রথম দেখো এক্স ইকুয়াল টু জিরো, ওই ইকুয়েশনটায় 4 নম্বর ইকুয়েশনটা তোমরা যদি বসাও এক্স ইকুয়াল টু জিরো, তাহলে কি হবে? ভি ইকুয়াল টু প্লাস মাইনাস ওমেগা, যেটা হবে সর্বোচ্চ বেগ। আর যদি এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ বসাও তাহলে কি হবে? ভি সমান জিরো হবে, তাহলে এটা হবে সর্বমিনিমাম। কখন শূন্য হবে, কখন ক্রমশ, কখন জিরো হবে, কখন বেশি হবে, এখানে বক্তব্যটা বলা আছে, ঠিক আছে? এবার আমরা ত্বরণটা দেখি। তাহলে ত্বরণ কি দেখতে পাচ্ছ এখানে? ডাবল ডেরিভেটিভ, মানে আবার প্রথমে একবার ডেরিভেটিভ হবে, এবার ডাবল ডেরিভেটিভ করতে হবে। প্রথমে প্রথম ক্রমের অবকলন করতে হবে, এবার দ্বিতীয় ক্রমের অবকলন করতে হবে। মানে ডি টু এক্স ডিটি টু না করে তুমি যদি শুধু বেগটাকে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো, আবার প্রথম অবকলন করো ডিএক্স বাই ডিটি, তাহলে কিন্তু পেয়ে যাবা এইটা, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। অঙ্কে তোমাদের যদি না হয় তাহলে কিন্তু একটু মুশকিল হবে, অঙ্কে ওই অবকলনগুলো আছে ভালোভাবে, হ্যাঁ সেখানে শিখতে হবে। বিশেষ ক্ষেত্রগুলো আমরা একটু বেশি দেখবো, কারণ এখান থেকে আমাদের অনেক কিছু আছে, কখন সর্বনিম্ন সর্বোচ্চ এটা হয়, সর্বোচ্চ হয়, সেগুলো একটু বেশি প্রশ্ন হয় ওখান থেকে। তাহলে এই সমীকরণটা যদি তুমি এক্স ইকুয়াল টু জিরো বসাও, এই 5 নম্বর সমীকরণটা, তাহলে কি পাবা? এ সমান জিরো, তার মানে সরণ যখন নাই তখন ত্বরণও নাই। তাহলে কখন সর্বোচ্চ হবে? যখন এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস এ হবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রটা বুঝতে পারলে নিশ্চয়ই, কখন শূন্য হয় কখন কি হয়। এবার আমরা পর্যায়কাল এবং কম্পাঙ্কর ব্যাপারটা আসবো। দেখো পর্যায়কাল কাকে বলে, কম্পাঙ্ক কাকে বলে, আমরা প্রথম দিকে দেখেছি। এখন শুধু আমরা জানবো এখান থেকে কি কি প্রশ্ন আসার মতো, কি কি জিনিসগুলো গুরুত্বপূর্ণ। এখানে ফার্স্ট যেটা গুরুত্বপূর্ণ, টি ইকুয়াল টু টু পাই বাই ওমেগা, এখান থেকে অঙ্ক আসে, ঠিক আছে? এটা তোমাদেরকে জানতে হবে, আর এগুলো কোনো আর বাদবাকিগুলো না একটু জাস্ট পড়ে ফেললি, একটু পড়ে নেবা রিডিং, তাহলেই হবে, আর অন্য কিছু দরকার নেই। ওমেগাটা কি? ওমেগাটা হলো কৌণিক কম্পাঙ্ক, ওমেগা মানে 2 পাই এন। ওমেগা মানে কি বললাম? 2 পাই এন, ঠিক আছে? এবার দেখো সংজ্ঞাটা, একই সময়ে কটি পূর্ণ দোলন সম্পন্ন হয় তাকে সরল দৈর্ঘ্যের কম্পাঙ্ক বলা হয়, যেটা কিন্তু আমরা আগেই পড়েছি, তার জন্য তোমাদেরকে আমরা এটা তোমাদেরকে আমি বললাম না এটা, ঠিক আছে? আচ্ছা, কম্পাঙ্কর সঙ্গে পর্যায়কালের কি সম্পর্ক? সেটা হলো ব্যস্তানুপাতিক সম্পর্ক, সেটা কিন্তু আমি তোমাদেরকে আগের দিনই বলেছিলাম, এন ইকুয়াল টু ওয়ান বাই টি বা টি ইকুয়াল টু ওয়ান বাই এন, একই জিনিস, ঠিক আছে? তাহলে এন সমান পেলে তুমি 2 পাই বাই ওমেগা, তাহলে 2 ওমেগা বাই 2 পাই, তাহলে টি সমান কি পাবা? 2 পাই বাই ওমেগা পাবা, ঠিক আছে? আরেকটা জিনিস দেখো, ওমেগা ইকুয়াল টু 2 পাই এন, যেটা আমি আগেই বললাম, এই ওমেগাটাকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এর ওমেগা সমান প্রথম দিকে আমরা বের করে রেখেছিলাম, প্রথম ক্লাসটা দেখবে, রুট ওভার কে বাই এম, ঠিক আছে? আচ্ছা চলো, তাহলে আমরা যেটা সব থেকে বেশি মনে রাখবো সেটা হলো এইটা, সব থেকে বেশি মনে রাখবো আমরা এইটা, বোঝা গেল? এন ইকুয়াল টু 1/2 পাই, এন ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার এ বাই এক্স। কোথায় দেখলে সেটা? এইটা, এই জায়গাটায়, এইটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসবেই, ঠিক আছে? চলো নেক্সট কি আছে? বিস্তার। তাহলে বিস্তার সম্পর্কে আমরা আগে থেকে জানি যে সর্বোচ্চ সরণকে আমরা বিস্তার বলি, তাই তো? সেই বিস্তারটা এ হয়, তাই তো? সর্বোচ্চ মান হয় এ, ঠিক আছে? এবার দেখবো আমরা দশা। কি দেখবো? দশা। দশা কি? যে কোনো মুহূর্তে কণার, কোনো সরল দোলগতি বিশিষ্ট কোনো কণার যে সরল দোলনে কম্পিত হয়, সেই কণাগুলোর যে কোনো মুহূর্তে, এনি টাইম, যে কোনো মুহূর্তে তার অবস্থাকে বলা হবে তার দশা। তাহলে এ সাইন ওমেগা টি, থিটাটা তাহলে অ্যাকচুয়ালি দশা, এ সাইন ওমেগা টি বা থিটা ওমেগা টি প্লাস আলফা, এটা ফেজ সমেত, মানে দশা সমেত। আচ্ছা, এ সাইন থিটা, যখন কোথাও দেখবে সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা, তাহলে থিটাটা এখানে কিন্তু তখন দশা হয়, ওকে? এবার থিটা সমান কি? থিটা সমান ওমেগা টি প্লাস আলফা। এটা একটু পেছন দিক থেকে বোঝাতে হবে, সামনের দিক থেকে সরাসরি হচ্ছে না, হ্যাঁ?
থিটা ইকুয়াল টু ওমেগা টি প্লাস আলফা ধরে নিচ্ছে, আমরা ধরবো না, আমরা তার জন্য পেছন দিক থেকে বললাম যে এক্স ইকুয়াল টু এ সাইন থিটা যদি বস্তু সরণ হয়, এবং থিটাটা যদি কোনো থিটাটা যদি আমার কম্পাঙ্কের সঙ্গে পরিবর্তিত হয়, তখন ওমেগা টি প্লাস আলফা হবে। আর সেই ক্ষেত্রে হবে থিটা সমান ওমেগা টি প্লাস আলফা, যদি কম্পন সেখানে যুক্ত থাকে। তাহলে ত্বরণটা, এই মানটা যদি আমরা বসাই, তাহলে আমরা এটা পাবো, বেগ এটা পাবো, ত্বরণ এটা পাবো। ঠিক আছে, এখান থেকে আমরা বিশেষ ক্ষেত্র যদি অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, দেখো থিটা সমান যদি তুমি 0 বসাও, তাহলে এ সাইন থিটা সমান 0, তখন তোমার ওমেগা টি প্লাস আলফা থেকে তুমি কি পাবা, এক্স সমান পাবা এ, মানে তখন হবে সর্বোচ্চ সরণ হবে। থিটা করলে 270 ডিগ্রি বসাও, এগুলো তোমরা বাড়িতে বসে বসে সব প্র্যাকটিস করবা, এগুলো কি কি হচ্ছে, এই বিশেষ ক্ষেত্রগুলো বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তখন হবে কি, তখন সরণ কত হবে, তখন সরণ হবে মাইনাস এ, মানে তখন হবে সরণ সি বিন্দুতে, মাইনাস এ মানে পেছনের দিকে। কোন ছবিটা বলো তো, সাম্যাবস্থান এবং প্রথম ছবিটা যেটা সরণের ক্ষেত্রে হয় সেই ছবিটা হবে। ঠিক আছে, বোঝা গেল? থিটা ইকুয়াল টু 450 ডিগ্রি যদি হয়, তাহলে কি করবে, তাহলে তোমার হবে কি, বি বিন্দুতে অবস্থান করবে। ঠিক আছে, তার মানে অন্তিম এবং সমুদ্র সম্পূর্ণ ঘটবে। ওকে, ইপোক, দেখো যখন টি ইকুয়াল টু 0 হয় তখন কি হয়, সাম্য অবস্থানে অবস্থান করে, সেই সময় বস্তুটাকে, সেই দশাটাকে বলা হবে, সেই অবস্থানটাকে বলা হবে তার ইপোক। ঠিক আছে, বা দশা। যখন যখন তোমার একদম প্রাথমিক অবস্থানে অবস্থান করবে, যখন শুরুতে অর্থাৎ টি ইকুয়াল টু 0 সময়, তখন তাকে সেটাকে বলা হয় দশা বা ইপোক। ঠিক আছে, বোঝা গেল? তাহলে টি ইকুয়াল টু 0 তে কি হবে, থিটা হবে, থিটা সমান হবে আলফা। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি বলো, যাই বলো, ওখানে যখন থিটাটা আলফা হয়ে যাবে তখন কি হবে, এ সাইন আলফা, এ সাইন আলফা শুধু হবে এ সাইন আলফা। আর সেই সময় হবে আলফাটা হবে সেই সময় পাই বাই 2, টি ইকুয়াল টু 0 বসালে ইপোকটা হবে পাই বাই 2। তাহলে এটা একটা কোণ, প্রাথমিক কত কোণে অবস্থান করছে, 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা যেটা দেখবো দশা পার্থক্য, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, সব জায়গায় কাজে লাগে। একটা সরল দোলগতির কণার, একটা কম্পনশীল কণা দুটো অবস্থানে আছে মনে করো, প্রথম টি1 সময় একটা অবস্থান, টি2 সময় আরেকটা অবস্থান। এই দুটো অবস্থানে মধ্যে কোনটা এগিয়ে আছে কোনটা পিছিয়ে আছে তার একটা ডিফারেন্স পাবো আমরা। এই ডিফারেন্সটাকে বলবো আমরা দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স। বোঝা গেল? আজকে তাহলে তোমাদের এই পর্যন্ত থাকলো, কোথাও বুঝতে না পারলে আজকে ক্লাস আলোচনা হবে এটা। ওকে, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে রাখো, তোমাদের নোটিফিকেশন গেলে সেগুলো ভিডিওগুলো পরে দেখতে পাবে। ঠিক আছে, ওকে।